2024-এর কথা আসে, একটি প্রশ্ন আপনাকে করতেই হবে, সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যেত এটি চিত্র প্রদর্শনীতে 71 ও 24-কে দাড়ি পাল্লার দুই পাশে রাখা হয়েছে, যেখানে 24-এর পাল্লাটা ভারী দেখানো হয়েছে। শিল্পী বলছেন এটি প্রতীকী, মুক্তিযুদ্ধকে খাটো করার উদ্দেশ্য ছিল না। কিন্তু এই যে 71 এবং 24-কে বারবার মুখোমুখি করা হয় এবং 71-কে খাটো করবার যে প্রবণতা দেখা যায় অনেক সময়, এটি কি অশনি সংকেত নয়? আপনার মনে হয় না যেটা করাই হয় আওয়ামী লীগকে আরো বেশি স্ট্রেংথেন করার জন্য, এবং এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারও বলার সুযোগ পায় যে মুক্তিযুদ্ধ এবং তার চেতনা কেবলমাত্র তাদের হাতেই নিরাপদ। অর্থাৎ যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের ফলোয়ার্স, সাপোর্টার্স, ওয়ার্কার্স, তারার বাইরে আর কেউ মুক্তিযুদ্ধকে ভালোবাসে না, ধারণ করে না, লালন করে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না, তাই না? ঠিক যেভাবে চাঁদাবাজি, ঠিক যেভাবে মববাজি, ঠিক যেভাবে নারীর প্রতি সহিংসতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জুডিশিয়ারির উপর হামলা, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনবার পথ অনেক বেশি সুগম করি। একইভাবে মুক্তিযুদ্ধকে যখন আমরা 24-এর সঙ্গে মুখোমুখি করি, আবারও আমরা সেই আওয়ামী লীগকে অনেক বেশি শক্তিশালী করে দেই এবং আমরা প্রাসঙ্গিক, এবং আমরা আবারও আমাদের অ্যাক্টিভিটিসের মধ্য দিয়ে সেই শেখ হাসিনা যেটা বলতেন যে আওয়ামী লীগের হাতেই মুক্তিযুদ্ধ নিরাপদ, এর বাইরে আর কারো হাতে না, সেটাকেই কিন্তু আমরা স্টাবলিশ করি। এখন এই কথাগুলো, যেমন দুদিন আগে খালেদ মহিউদ্দিন আমাকে তার একটা শোতে বলছিলেন যে আমি গুপ্ত আওয়ামী লীগ কিনা, এটা দেখলাম খুব ভাইরাল হয়েছে। ভাই, আমি গুপ্ত সুপ্ত কিছুই না, আমি খুবই প্রকাশ্য, সাদাকে সাদা কালোকে কালো বলা মানুষ। হ্যাঁ, এই যে আমি কথাগুলো বললাম, একটাও কিন্তু আওয়ামী লীগকে স্ট্রেংথেন করবে না, কিন্তু আপনার অ্যাক্টিভিটিস, হ্যাঁ, আপনি আজকে জামাতের ছত্রছায়ায় বা বিএনপির ছত্রছায়ায় বা সরকারি দলের ছত্রছায়ায় বসে আপনি যে আকাম কুকাম কুকর্মগুলো করে দেশের মানুষের নাভিশ্বাস উঠায় ফেলতেছেন, এগুলা কিন্তু আওয়ামী লীগের পথ সুগম করবে। সো যদি আওয়ামী লীগকে আসার পথ কেউ করে দেয়, সেটা আপনারা। আর যদিও আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল কাগজে কলমে নিষিদ্ধের পক্ষে না, এটা আমি জামাত নিষিদ্ধের সময় থেকে বলে আসতেছি। মানে তখন কিন্তু আমাকে বলা হয়তো আমি আইএসআই, তখন বলা হয়তো আমি জামাত শিবির, তখন বলা হয়তো আমি রাজাকার, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এখন আবার পুরা পাশার দান ঘুরে গেছে, এখন আমি হয়ে গেছি শেখ রুমিন, এখন আমি হয়ে গেছি ফ্যাসিস্ট। মানে ইটস আ হিলারিয়াস কান্ট্রি। এই দেশে মানুষের কোনো মানে একটু চিন্তা করেন ভাই, একটা কথা বলবেন, দুটো মিনিট চিন্তা করেন। দেশের মানুষ প্রতি মুহূর্তে এখন তুলনা করবে 2008 থেকে 24 কেমন ছিল আর 26-এর ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ডস কেমন আছে। মাঝখানের 2 বছর না, মাঝখানে 2 বছর তো কোনো রাজনৈতিক সরকার ছিল না, তারা তো বাংলাদেশকে আরো কয়েক বছর পিছিয়ে দিয়ে গেছে। মব ভায়োলেন্স, উগ্রপন্থার উত্থান, এক্সেট্রা এক্সেট্রা, ওগুলো বাদ দিলাম। আমি দুটো পলিটিক্যাল গভর্নমেন্টের তুলনা করি। মানুষ তুলনা করবে 8 থেকে 24 এবং তারপর 26-এর ফেব্রুয়ারি থেকে অনওয়ার্ডস। সেখানে 15 মাসের সাথে 5 মাসের তুলনা কি ঠিক হয়? 15 বছর এবং 5 মাসের তুলনা 15 বছরে, তাহলে তো মানুষ বলবে যে আমরা তো আর একটু বেটার থাকবো। 15 বছরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাইছি, 15 বছরে এরকম গ্যাস সংকটের মধ্যে পড়ি নাই, 15 বছরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন সাধারণ মানুষের জন্য বেটার ছিল। পলিটিক্যাল গুম খুনের কথা কিন্তু বলছি না, ইচ্ছা করে আমার এই কথাকে পেঁচানো হয়। পলিটিক্যাল গুম খুনের কথা বলছেন আপনি। রুহুল কবির রিজভী হলো অন্য আলাপ, কিন্তু আপনি যদি কুদ্দুস হন, সেলিম হন, রহিম হন, করিম হন, তাহলে আপনার জীবনে 100 দিনে 605টা খুন, ইট ম্যাটার্স। আপনার জীবনে 2500-এর উপর 100 দিনে ছিনতাই, চুরি, ইট ম্যাটার্স। 3000-এর উপরে রেপ বা নারীর উপর অপারেশন, ইট ম্যাটার্স। ঠিক আছে? এবং বলা হচ্ছে যে আগের তুলনায় এই ক্রাইম বেড়েছে। এবং আপনি যখন দেখবেন যে এই ক্রাইম কন্ট্রোলের দায়িত্ব যেই মন্ত্রীর, তিনি সারাক্ষণ সংবিধান নিয়ে পেঁচাল পারেন জ্ঞানী ভাব ধরে এবং নিজের মন্ত্রণালয়ে জিরো পারফরমেন্স দেখান, তখন সার্টেনলি আপনার ভালো লাগবে না রে ভাই। আমরা একটু অন্য আরেকটি প্রসঙ্গে আসতে চাই। সেটি আপনি জানেন যে শেখ হাসিনার প্রসঙ্গটি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আমি যদি বলি, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। কেউ মনে করছেন এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ধরে রাখার কৌশল, কেউ বলছেন রাজনীতিতে প্রাসঙ্গিকতা রাখার একটি কৌশল। আপনার কাছে কোন ব্যাখ্যাটি বেশি বিশ্বাসযোগ্য? তিনি কি সত্যি ফেরার প্রস্তুতি নিচ্ছেন? দেখেন, উনি ফিরবে না, আমি ওনার দলও করি না, ওনার সিদ্ধান্ত আমি জানিও না, আমি একদম জানি না। আমি শুধু এটুকু চিন্তা করি, একটা রিজনেবল পার্সন ওনার জায়গায় যদি কেউ থাকতো, যার পরিবারের লেগেসি আছে পলিটিক্যাল, যার হিস্ট্রি আছে পুরো পরিবারকে হারানোর, যার সরকারি সার্ভ করবার এবং বিরোধী দলে সার্ভ করবার লং হিস্ট্রি আছে, যিনি 36 বছর
না, কবে 81 থেকে শুরু করে 26 অনওয়ার্ডস 46 বছর আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে যিনি আছেন, এত বড় একটা রাজনৈতিক দল এবং যার পরিবার কেবলমাত্র 2 সন্তান নয়, যার পরিবার আওয়ামী লীগের গোটা পরিবার। সো তাকে যদি মানে তার এই হিস্ট্রিটাকে জারি মানে তার এই যে এই 46 বছরের যাত্রা এবং তার আগে তার পরিবারের যে যাত্রা, এটাকে যদি ধরে রাখতে হয় তাহলে তাকে ফিরতে হবে, সিম্পল। কারণ আজকে যদি উনি অন্য কোনো দেশে মারা যান, that will be the end of her politics, that will be the end of the party's politics. So এটা খুব ভয়ানক যে তার বাবার রাজনৈতিক দল, তার রাজনৈতিক দল, তার এই রাজনৈতিক দলটার পেছনে দীর্ঘদিনের এই পরিশ্রম, দণ্ড মাথায় নিয়ে তিনি আসবেন। আমার ইকুয়েশন তাই বলে। আচ্ছা, সেখানে যদি আপনি যদি নীতি নির্ধারকের জায়গায় থাকতেন এবং ডিসেম্বরে যদি তিনি সত্যি ফিরে আসতেন, আপনার কৌশল কি হতো? আপনার প্রথম অগ্রাধিকার কি হতো তাকে নিয়ে? ল উইল ফলো ইটস ওন কোর্স, অ্যাবসলিউটলি তাই। ওনাকে আইনের মুখোমুখি হতে হবে, ওনাকে বিচার ফেস করতে হবে, ওনাকে বিচারের মাধ্যমেই ওনাকে যেতে হবে, এর বাইরে আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। এই কয়েকদিনের আলাপে যেটি রাষ্ট্রপতি নির্বাচনের যে আলাপটি রয়েছে, যে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোট অলি আহমেদকে এবং বিএনপি থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নের কথা বারবার শোনা যাচ্ছে, আপনার কি মনে হয় যে নিশ্চিত পরাজয় জেনেও যখন 11 দলীয় জোট একজনকে প্রার্থী দিলেন, সেটি আসলে কি বার্তা দেয়? না, ঠিক আছে, উনি দাঁড়িয়েছেন, ঠিকই আছে, এটা আনকন্টেস্টেড হওয়ার চেয়ে কন্টেস্টেড হলেই তো ভালো। হ্যাঁ, আমি এভাবেই দেখি। আর বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একজন ব্যক্তি, দল মত ভিন্ন মত থাকতেই পারে রাজনীতিতে, কিন্তু ওনাকে শ্রদ্ধা করেন না এমন মানুষ আসলেই পাওয়া দুষ্কর। এবং আমি যেটা দেখছিলাম সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরে, যে মোটামুটি সকলেই চাচ্ছেন যে উনি যেন প্রেসিডেন্ট হন। সো ওনাকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে উনি হয়তো আমাদের পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, এবং আশা করব যে বাংলাদেশের কোনো সংকট বা কোনো দুর্যোগে ওনার এতদিনকার যে সাহসী ভূমিকা, সেটাই আমরা আবারও দেখব যদি কখনো সেরকম হয়। সেক্ষেত্রে যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি মহামান্য রাষ্ট্রপতি হন, তাহলে সেখানে মহাসচিবের পদটি কিন্তু কে পাবেন পরবর্তীতে, সেটি নিয়েও কিন্তু একটি প্রশ্ন চলে আসে। আপনার কি মনে হয় কে হতে যাচ্ছেন পরবর্তী মহাসচিব, যদি এই প্রেক্ষাপট? আমার যেটা মনে হয় যে এটা এমন কাউকে দেওয়া হবে যিনি হয়তো দলের জন্য অবদান আছে কিন্তু উনি মন্ত্রিত্ব পান নাই, বা এমন কেউ যিনি আসলে দলে দীর্ঘ মানে ত্যাগ আছে দলের পেছনে, কিন্তু সেক্ষেত্রে রুহুল কবির রিজভী সাহেবের কথা শোনা যাচ্ছে। একদম আমিও সেটাই মনে করি যে তার হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। হ্যাঁ, আমার তাই মনে হয়। বিকজ না হলে তো আসলে আপনাকে যে মানুষটি দীর্ঘ সময় দলের পিছনে শ্রম দিয়েছে, সময় দিয়েছে, ত্যাগ স্বীকার করেছে, কষ্ট করেছে, সেই মানুষটিকে আসলে আপনি কিভাবে কম্পেনসেট করবেন? জি, একছেন বিএনপির দুঃসময়ে আপনি দলের পাশে ছিলেন, এখন বিএনপি ক্ষমতায় আর আপনি দল ছাড়া, সবচেয়ে কঠিন রাজনৈতিক ব্যাখ্যাটি যদি আমি দাঁড় করাই, তাহলে দলের প্রয়োজনের সময় আপনি ছিলেন, কিন্তু ক্ষমতার সময় আপনার প্রয়োজন ফুরিয়ে গেল, এই ব্যাখ্যাটিকে আপনি কিভাবে দেখেন? এটা তো আপনি দিয়েই দিলেন যে দুঃসময় প্রয়োজন ছিল, সুসময়ে প্রয়োজন শেষ। সেখানে কোনো আক্ষেপ আছে আপনার? একদম না, একদম না। এবং আমার কাছে সবসময় মনে হয় যে আপনাকে যদি সংসদ সদস্য হতে হয়, সেটা সরকারি দলের সংসদ সদস্য হয়ে আসলে আপনার ঝিমানো ছাড়া পার্লামেন্টে তেমন কোনো কাজ নেই। সংসদ সদস্য হতে হলে এবং কোনো দায়িত্ব ছাড়া, মানে মন্ত্রিত্ব ছাড়া যদি হতে হয়, সেটা সব সময় বিরোধী দলে থেকে হতে হবে আপনাকে। আপনার রাজনীতিবিদ হয়ে ওঠাটা কিন্তু সবসময় বিরোধী দলে থেকে হয়, সরকারে থেকে কখনো রাজনীতিবিদ হওয়া যায় না। কিন্তু আপা, আপনি সবসময় একটি প্রশ্ন রেখেছেন, কয়েকবারই আপনি বলবার চেষ্টা করেছেন যে আপনাকে বলতে দেওয়া হয় না, বা সে কারণে আপনাকে সময় চাইতে গেলে হয়তো বা একটি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে আসলে কোনো দলের হলে আপনার ভালো হতো? না, এই সামান্য 1 মিনিট 2 মিনিট 5 মিনিটের জন্য কোনো দলের হওয়াটা খুব গুরুত্বপূর্ণ না। আমি যদি পার্লামেন্টে কথা বলতে না পারি দুঃখজনক, কিন্তু আমি তো এখানে আপনাদের সাথে কথা বলছি। হয়তো আগের মতো এত কথা এখন আর বলি না, আমার টাইম কনস্ট্রেইনের ব্যাপার আছে, আমার প্রফেশনে অনেক দিন পর আমি আবারও ফুল মনোযোগ নিয়ে ফিরে গেছি, সো আমার সেটারও একটা ব্যস্ততা, চরম ব্যস্ততা আছে। তারপরেও তো বলা যায়, চাইলেই বলা যায়। আপনাকে নিয়ে শেখ রুমিন ধরনের রাজনৈতিক ট্যাগও ব্যবহার করা হয়। আগে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার কঠোর অবস্থান ছিল, এখন অনেকে ন্যারেটিভ দেয় যে আপনি আওয়ামী লীগের কোনো অধিকার বা ন্যায্যতার প্রশ্নে কথা বলেন সব সময়। আচ্ছা, রাজনীতিতে একজন মানুষকে সব সময় আমাদের লোক, ওদের লোক, এই যে ট্যাগ দেওয়া বা দুইটি বক্সের মধ্যে রাখা, এর বাইরে কি যাওয়া সম্ভব নয়? এখন শুধু তো রাজনীতি না, এখন বিষয়টি ছড়িয়ে গেছে সর্বক্ষেত্রে। আপনার সাংবাদিকতার জায়গা থেকে যদি আমি বলি, আপনার বক্তব্য যদি পছন্দ না হয়,
মুহূর্ত মাত্র লাগবে না আপনাকে তার Resume পছন্দ করতে। মতো একটা ট্যাগ দিয়ে দিতে। একদম। আজকে আমি খবরে দেখছিলাম রাজশাহীর দিকে, সম্ভবত আমি এখন চেক করে আরো ভালো বলতে পারবো, আদালত ভাঙচুর হয়েছে, কারণ বিচারক বলেছিলেন লোডশেডিং এর ব্যাপারে সম্ভবত, এবং এই বক্তব্যকে রাষ্ট্রবিরোধী বক্তব্য বলে আদালত ভাঙচুর হয়েছে। সো আপনি বুঝতেই পারেন যে আমাদের মত প্রকাশের স্বাধীনতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সংকুচিত। এভরি সিঙ্গল ডে সুপ্রিম কোর্টে এজি অফিসে যারা নিয়োগ পায় নাই বা যাদেরকে বাদ দেয়া হয়েছে, এভরি সিঙ্গল ডে তারা সুপ্রিম কোর্টের সামনে ব্যাপকভাবে সমাবেশ করছে, এভরি সিঙ্গল কিন্তু ডে। এরকম তো ছিল যে আদালত প্রাঙ্গণে আসলে কোনো মিছিল মিটিং করা যাবে না। দেখুন, আমরা না এরকম আসলে কখনো দেখি নাই যে অ্যাটর্নি জেনারেলের অফিসে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বাগবিতণ্ডা হয়তো হাতাহাতি হয়ে তারপরে মানে দুটো ভাগ হয়ে গেছে, এরকম আমরা দেখি নাই। আওয়ামী লীগ আমলে আমরা প্রথম দেখলাম ইলেকশন ম্যানিপুলেশন, বারের ইলেকশন ম্যানিপুলেশন, এবং সেটা একেবারে পুলিশ এনে বাইরের লোক এনে এই নোংরামিটা তারা বারে, সুপ্রিম কোর্ট বারে এই নোংরামিটা আওয়ামী লীগ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আরো ভয়ঙ্কর, কোর্টে কোর্টে গিয়ে হুমকি দেয়া হয়, দেখা যায় না সেই হুমকি এজি অফিস থেকে দেয়া হয়, ডিএজিদের আচরণ আমরা কোর্টে কোর্টে দেখি, একটা মানে খুব স্ট্রং একটা যে সার্ভিলেন্সের মধ্যে জজ সাহেবদেরকে রাখা হয়, এটা কিন্তু আমরা বুঝি। এবং ওনাদের যে হেজিটেশন একটা রিলিফ দেওয়ার ক্ষেত্রে, ওনাদের যেই চিন্তা যে আচ্ছা এটা এই রিলিফটা দিলে আবার কি হয়, কথায় কথায় অ্যাপেলেট ডিভিশনে গিয়ে ওটাকে স্টে করে দেওয়ার যে চেষ্টা আমরা সরকারের তরফে দেখি, এবং যেই জজ সাহেবটা হয়তো একটু বেশি রিলিফ দিচ্ছেন, যেই জজ সাহেবটা হয়তো প্রো বেঞ্চ মানে লয়ারদের প্রতি সিম্প্যাথেটিক, হ্যাঁ ক্লায়েন্টদের প্রতি সিম্প্যাথেটিক, সঙ্গে সঙ্গে তার বেঞ্চ চেঞ্জ করে দেওয়া, এগুলো তো আমরা দেখছি। সো এগুলো কোনো ভালো বার্তা দেয় না। আমরা না স্বাধীন বিচার বিভাগ নিয়ে দীর্ঘ সময়ে সংগ্রাম লড়াই করলাম, আমরা না সেই মাজদার হোসেন 1999 সালের সেই জাজমেন্টকে ইমপ্লিমেন্ট করার জন্য শেখ হাসিনা আমলে জাজমেন্ট দিল, হলো না, খালেদা জিয়ার শাসন আমল গেল 1 থেকে 6, 2001 থেকে 6 হলো না, আবার 1/11 এর সময় কিছুটা আসলো, কিন্তু 8 থেকে 24 একেবারে শেখ হাসিনার সময়টা পুরোপুরি জুডিশিয়ারিকে কন্ট্রোলড অ্যান্ড পলিটিসাইজ করা হলো। এখন আবার দেখছি ভীতির একটা সংস্কৃতি চালু। সো আপনি আমাকে বলেন যে আমি একজন আইনজীবী হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায়? আজকে একটা ভেরি ইন্টারেস্টিং খবর এসেছে, প্রধানমন্ত্রীর আপন খালাতো ভাই, তার পেট্রোল পাম্প মনে হয় আছে, 1 কোটি সামথিং লাখ টাকা ওইখান থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন অপরাধী ধরা পড়ে নাই। সো এই দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলেন, জুডিশিয়ারির অবস্থা বলেন, আমাদের এই 5 মিনিটের আলোচনায় তো আমার মনে হয় ইটস ক্লিয়ার। একটি বিশ্লেষণে বলা হয়েছে যে জুলাই আন্দোলনের তরুণরা ছিলেন ফ্রাস্ট্রেটেড অ্যাচিভার্স, যারা শিক্ষিত, দক্ষ, উচ্চাকাঙ্ক্ষী হয়েও যোগ্য চাকরি, মর্যাদা বা সামাজিক সুযোগ পাননি। আপনার কি মনে হয় শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় ভুল ছিল এই নতুন প্রজন্মের যে মনের ক্ষোভ বা আকাঙ্ক্ষা বুঝতে না পারা? এটা আওয়ামী লীগের যেমন ভুল ছিল, এই ভুলটা কিন্তু এখনো কন্টিনিউ হচ্ছে। আমার কিন্তু মনে হয় না যে এই সরকারও খুব ভালোভাবে আমাদের নতুন প্রজন্মের ভাষা বুঝতে পারছে। এখানে একটা বিরাট ব্যর্থতা, নতুন প্রজন্মের যে মুখগুলোকে আমরা সামনে দেখেছি তাদের, আমি কিন্তু পুরো প্রজন্মকে একদম বলবো না, এই সামনে যাদেরকে দেখেছি তাদের উপরে কিন্তু মানুষ অনেক বেশি আস্থা রেখেছিল। কিন্তু যখন দেখা গেল বন্যার্তদের ত্রাণের টাকার হিসাব নাই, যখন দেখা গেল ইচ্ছে মতন চাঁদাবাজি, মববাজি, ধর্মীয় উগ্রবাদের উত্থান, যখন দেখা গেল মেয়েদের উপরে মরাল পুলিশিং চলছে, যখন দেখা গেল মুক্তিযুদ্ধকে 24-এর বরাবর কিংবা কোনো কোনো জায়গায় খাটো করবার চেষ্টা হচ্ছে, যখন দেখা গেল আওয়ামী লীগ দমনের নামে ঠিক আগের সংস্কৃতির চর্চা হচ্ছে আরো খারাপভাবে, যখন দেখা গেল সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাচ্ছে, তখন মানুষ ভাবলো যে তাহলে এই বিপ্লবে আমরা কেন পথে নেমেছিলাম, এই অভ্যুত্থানের শরিক কেন হয়েছিলাম, কেবল চাঁদাবাজের মুখ পরিবর্তনের জন্য? ঠিক এক্স্যাক্টলি এই হেডলাইন এসছে প্রথম আলোতে যে এক চাঁদাবাজির চেহারা বদলেছে কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। যখন মির্জা ফখরুলের মতন অত্যন্ত প্রভাবশালী এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি হয়তো রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তিনি পর্যন্ত বলছেন কোথাও কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র প্রধানমন্ত্রীর মধ্যে পরিবর্তন দেখেছেন। হ্যাঁ মানে
অল্প মূল্যের শার্ট পরা কিংবা ধরেন Protocol না 14টা জায়গা গাড়ির জায়গায় 4টা গাড়ি ইউজ করা, জ্বালানি সাশ্রয় জন্য এসি 25-এর মধ্যে রাখা, এতে আসলে আপনার আমার কি লাভ হচ্ছে আমি ঠিক জানি না। তবে হ্যাঁ মানে উনি যেহেতু দল করেন ওনাকে বলতে হচ্ছে কথাগুলো, বাট দ্য রিয়ালিটি রিমেইনস যে আমার আপনার জীবনের আসলে কোনো পরিবর্তন হয় নাই। হ্যাঁ, আমার আপনার জীবনের কোনো পরিবর্তন হয় না। একজন হোসেন সাহেব যে কথাটি বলছিলেন নতুন বাংলাদেশ, আমি সপ্তাহে 3 দিন গ্রামে থাকি, এইবার আরো লম্বা সময় 5 দিন ছিলাম। যাদের বাসায় আইপিএস নাই তারা কিন্তু বুঝতে পারে লোডশেডিং কাহাকে বলে, কত প্রকার ও কি কি। 10 থেকে 12 ঘন্টা, সামটাইমস ইভেন মোর কারেন্ট থাকে না, এবং বলা হয় যে তার ছিঁড়ে গেছে। মানে আশুগঞ্জের, মানে আমি আমার এলাকায় বলছি, বিদ্যুৎ কেন্দ্রের কোনো সমস্যা হয়েছে এক্সেট্রা এক্সেট্রা, কিন্তু দ্য ফ্যাক্ট রিমেইনস 12 থেকে 14 ঘন্টা, 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না। লোডশেডিং, এক। জি। 2 হচ্ছে ফ্যাক্ট রিমেইনস মানুষের 2 গুণ 3 গুণ 4 গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল গত 2 মাসে বেশি এসছে। এখন পর্যন্ত সরকারের তরফে আমরা কোনো জবাব শুনি নাই। ফ্যাক্ট রিমেইনস 2001 থেকে 2006 যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন এবং যার কারণে সরকারকে ভয়াবহ ইমেজ সংকটে পড়তে হয়েছে, সেই মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে এখন ফুল মিনিস্ট্রি দেওয়া হয়েছে। ফ্যাক্ট রিমেইনস এই মন্ত্রী জ্বালানি তেল যখন ভয়াবহ সংকট চলছে, এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে কোনো সংকট নাই জ্বালানি তেলের। এই লোক প্রতিদিন সংসদে দাঁড়ায় বলছে আমাদের উদ্বৃত্ত তেল আছে। এই লোক প্রতিদিন বলেছে জ্বালানির দাম বাড়বে না। এরপরে যখন ঠিকই 125 টাকার অকটেন 145 টাকা হলো, অমনি আমরা দেখলাম লাইন গায়েব হয়ে গেল। এই লোক যখন ফুল মিনিস্টার তখন একবার যেমন জ্বালানি তেলের সংকট হলো, এরপর আরম্ভ হলো গ্যাসের সংকট, এবং এমনই গ্যাসের সংকট যে গত 15-20 দিন কোনো চুলা জ্বলে নাই। আমি ঢাকার এলিফ্যান্ট রোডে থাকি, 15 দিন কোনো চুলা জ্বলে না। আমি মাটির চুলা রান্না করেছি এবং এরপর আমি সিলিন্ডার খেয়েছি, কারণ আমার বাসা পুরনো বাসা, এখানে গ্যাস লাইন আছে। এই গ্যাস লাইনে তো গ্যাস ছিলই না, আমাকে সিলিন্ডারে গ্যাস ইউজ করে চলতে হচ্ছে। রিসেন্ট 2-3 দিন হলো গ্যাস এসছে। এবং সরকার বলেছে যে একটি সমস্যা হয়েছে, আপনি জানেন। অ্যাবসলিউটলি। কিন্তু আমার প্রশ্ন হলো, সমস্যা গ্যাস বিদ্যুৎ এগুলো হচ্ছে মানে একেবারে একেবারে ভয়াবহ প্রয়োজন। মানে আমি আমার বাসার প্রয়োজনের কথা বলছি না, যেই ফ্যাক্টরিটা বন্ধ হয়ে গেল, যেই ফ্যাক্টরি থেকে 500 সামথিং লোক ছাঁটাই হয়ে গেল, এই খবরও তো আপনারা নিশ্চয়ই দেখেছেন যে কিছু কারখানা লোক ছাঁটাই করে দিয়েছে, কারণ তাদের প্রতি সেকেন্ডে উৎপাদন ব্যাহত হচ্ছে। এই মন্ত্রীর কারণে 1 থেকে 6 সরকার ডুবেছিল। এখন আমি দেখি এই মন্ত্রী, যাকে খাম্বা মন্ত্রীও বলা যায়, এই খাম্বা মন্ত্রী এখন বলতেছেন বসুন্ধরার মতো কিছু অলিগার্কের হাতে তেলের ইয়েটা তুলে দেবেন, বিপিসি কে সরিয়ে এটা বেসরকারি খাতে উনি দিয়ে দেবেন। উনি সামলাতে পারবেন? কিছু অলিগার্ক আওয়ামী লীগ পুষেছিল এবং আওয়ামী লীগকে তার প্রাইস পে করতে হয়েছে। এবং আপনাকে মনে রাখতে হবে, অলিগার্ক পুষতে গিয়ে আওয়ামী লীগ কিন্তু অন্তত সংকট সামাল দিয়েছিল। 2001 থেকে 6-এর যে ভয়াবহ বিদ্যুৎ সংকট, আপনার আমার দুজনেরই কিন্তু যথেষ্ট বয়স হয়েছে ওই সময়টা মনে রাখার। হ্যাঁ, আমরা কেউ ভুলে গেছি বিষয়টা তেমন না। সো এই 1 থেকে 6-এ যে ভয়াবহ সংকট তৈরি হচ্ছিল, আমরা তো দেখলাম যে 8-এ হাসিনা ক্ষমতায় আসার পরে কুইক রেন্টালের মাধ্যমে হ্যাঁ বিদ্যুৎ বিল অনেক বেশি আসছে, কিন্তু অ্যাটলিস্ট ওই লোডশেডিং থেকে মানুষ বাঁচছিল। আজকে যদি আমি বলি এই যে কুইক রেন্টালের হাজার হাজার কোটি টাকা আমাদের গচ্চা, এটার পিছনে তো এর আগের সরকারের ব্যর্থতা দায়ী। আগের সরকার যদি এরকম ভিজিবলি ফেল না করতো, তাহলে তো আওয়ামী লীগকে ক্ষমতায় এসে এইভাবে যথেচ্ছ দুর্নীতি করে নিজস্ব লোকদেরকে কুইক রেন্টাল দিয়ে এই 15 বছর এত এত টাকা ইনকামের সুযোগ দিতে পারতো না। এখন শুনি এই খাম্বা মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি নাকি বেসরকারি করে দেবেন তেল। আপনি আমাকে বলেন, সিলিন্ডারের দাম গ্যাস বলেছিল যে সরকার নির্ধারণ করবে, 1800 টাকার সিলিন্ডার কত টাকা দিয়ে কিনতে হয়? তেল পারবে সরকার নিয়ন্ত্রণ করতে? এবং যখন যেই মুহূর্তে তেলের দামটা বেসরকারি খাতে চলে যাবে, তাদের নিয়ন্ত্রণে চলে যাবে তেল, সেই মুহূর্ত থেকে আপনি মনে রাখবেন বাংলাদেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সাধারণ মানুষের জীবন পর্যন্ত পুরোপুরি জিম্মি হয়ে যাবে, সরকার জিম্মি হয়ে যাবে কয়েকটা